সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি হোটেল নীলিমা প্যালেসে। আজ আমাদের সাহেবগঞ্জের দ্বিতীয় দিন। আমরা একটু পরেই রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো ছাদে চলে এসেছি হোটেলের। চারপাশটা অপরূপ সুন্দর দেখাচ্ছে। একদম সামনেই রাজমহলের পাহাড়, আর আমাদের হোটেলের পাশেই সাহেবগঞ্জ যে স্টেশন, সেই স্টেশন, সব মিলিয়ে দারুণ একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখাই। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের হোটেল নীলিমা প্যালেস থেকে তোমাদের চারপাশটা দেখাচ্ছি। দেখো, হোটেলের পাশেই রয়েছে সাহেবগঞ্জ স্টেশন, আর দূরে দেখতে পাচ্ছ রাজমহল পাহাড়। রাজমহল পর্বতশ্রেণীর গড় উচ্চতা প্রায় 1000 মিটার। এই পাহাড় জুরাসিক যুগে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছিল, সেই অগ্নুৎপাতের ফলে সৃষ্ট। গোটা শহরটার প্রায় সব দিক যেদিকে তাকাবে সেদিকে এই পাহাড়কে দেখা যাবে। একদম খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোটেল থেকেই। আজকে আমাদের অনেকগুলি জায়গার যাওয়ার রয়েছে, তো তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আজকে আমরা সাহেবগঞ্জের বাকি জায়গাগুলো ঘুরে আবার মালদায় ফিরে যাব, তাই সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছে। আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে আমরা এই মুহূর্তে চলেছি। আমরা প্রথমেই যাব শিবগাদি ধামে। সেখানে সবে শ্রাবণী পূর্ণিমা শেষ হয়েছে, তাই এই মুহূর্তে ভাঙা মেলা থাকলেও থাকতে পারে। দেখা যাক যে আমরা সেই ভাঙা মেলা দেখতে পাই কিনা। পৌঁছে গেছি শিবগাদি ধাম। যে কথা বলেছিলাম আগেই, যে সবে সবে শ্রাবণী পূর্ণিমার মেলা অনুষ্ঠিত হয়েছে, তাই ভাঙা মেলার পরপর সব দোকান যে অবশেষ দেখতে পাচ্ছি, দোকানপাট খুলে নেওয়া হচ্ছে। শ্রাবণী পূর্ণিমা এখানে খুব ধুমধাম সহকারে পালন করা হয়ে থাকে। শিবগাদি ধাম মন্দিরটি ঝাড়খণ্ডের দ্বিতীয় বাবাধাম বা মিনি বাবাধাম নামেও বিখ্যাত। এখানে যে শিবের অধিষ্ঠান, তিনি বাবা গজেশ্বর নাথ। এই বাবা গজেশ্বর নাথের মন্দির শিবগাদি নামেও পরিচিত। এটি একটি অতি প্রাচীন এবং পৌরাণিক মন্দির। মূল মন্দিরটি একটি গুহার ভেতরে অবস্থিত, এবং এই মন্দিরের বিশেষত্ব হলো যে এখানে যে পর্বত, অর্থাৎ রাজমহল পর্বত, সেই রাজমহল পর্বতের থেকে যে শিবলিঙ্গ রয়েছে এখানে বিদ্যমান, সেই বিদ্যমান শিবলিঙ্গের ওপর অবিরাম জল সারাক্ষণ ঝরে পড়ে। দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণের নিচের দিকটা, এখানে যাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। আমরা মূল মন্দিরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দিকে এগোচ্ছি। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। যেহেতু বাবা গজেশ্বর নাথের এই মন্দিরটি রাজমহল পাহাড়ের বেশ অনেকটা উপরে অবস্থিত, তাই যারা ভক্তবৃন্দ আসবেন তাদেরকে এই যে সামনের সিঁড়ি দেখা যাচ্ছে, সেই সিঁড়ি দিয়ে প্রায় 195টা ধাপ উঠলে পরে তবে তারা মন্দিরের কাছে পৌঁছতে পারবে। তো আমরাও সিঁড়ি চড়তে শুরু করব। তার আগে এখানে প্রবেশপথে ঘন্টা রয়েছে। সাধারণত যারা ভক্ত দর্শনার্থী আছেন তারা এখানে বাবার কাছে নিজেদের মনোকামনা জানিয়ে ঘন্টা বাজিয়ে তারা উপরে ওঠে। আমরা সিঁড়ি চড়তে শুরু করেছি। অনেক দূর এগোতে হবে। 195টা সিঁড়ি কম কথা নয়, যদিও সিঁড়িগুলো বেশি উচ্চতার নয় এবং যথেষ্ট প্রশস্ত, এবং পাশে বসার জায়গা এবং যারা অশক্ত মানুষ রয়েছেন তারা যেমন বিশ্রাম নিতে পারবে সেই জায়গায়, আবার তার সাথে সাথে এখানে রেলিং করে দেওয়া রয়েছে। কাজেই ধীরে ধীরে তাড়াহুড়া না করে আস্তে আস্তেই উপরে উঠে যাবে। অনেকটা উঠে পড়েছি। আমাদের সাথে যারা রয়েছি আমরা সবাই
কম বয়সী যারা রয়েছে তারা সামনে এগিয়ে গেছে। আর এই যে আমার সহধর্মিণী, আমিও এগোচ্ছি। সাথে রয়েছে এই যে কন্যাকে দেখা যাচ্ছে, গল্প করতেই ব্যস্ত। অনেকটা পেছনে পিছিয়ে পড়েছেন আমার সহধর্মিণী। উঠতে হবে এখনো, ঠিক পৌঁছে যাব বাবার কাছে। এগোতে থাকি। এসে পড়েছি ওপরে। চারপাশটা খুব সুন্দর, একদম উপর দিকে সোজা খাড়াই পাহাড় উঠে গেছে। আর এই পাহাড়ের নিচেই রয়েছে গুহার ভেতরে বাবার লিঙ্গখানি। আমরা সেখানে যাব, তার আগে একটু নিজেদের হাত পাগুলো ধুয়ে নিই। সবে সবে যেহেতু মেলা গিয়েছে, এখনো মেলা রেশ কেটে ওঠেনি। এখানে উপরটা আচ্ছাদিত করে দেওয়া হয়েছে ভক্তদের নিরাপত্তার জন্য, কারণ পাহাড়ি অঞ্চল প্রায়শই ধস নামে। সেক্ষেত্রে নিচে দাঁড়িয়ে থাকা ভক্তদের যাতে কোনো বড় ধরনের অনিষ্ট না হয়, সেই জন্য উপরটা এইভাবে ঘিরে দেওয়া হয়েছে। চারপাশটা একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের। এখানে মূল মন্দিরের অংশে বেশ কিছু আরও ছোট ছোট মন্দির রয়েছে। ওপর দিকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, সেখানেও নাকি মূর্তি রয়েছে। মন্দিরে প্রবেশপথের উপরে রয়েছে একটা বিশাল বট গাছ। বিশ্বাস করা হয় যে এই অক্ষয় বট গাছটি বৌদ্ধগয়ের পর এখানেই উপস্থিত রয়েছে। লোকেরা এটিকে মনস্কামনা কল্পতরু নামে পুজো করে থাকে। এই কল্পতরুর মূলে একটি পাথর বাঁধা। বিশ্বাস করা হয় যে বাবা গজেশ্বর নাথ এখানে পাথর বেঁধে ভক্তের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ করেন। যারা ভক্তরা এখানে বাবাকে দর্শন করতে আসেন, তারা শিবগাদি বাবা ধামে মন্দিরের পবিত্র গুহায় প্রবেশের আগে নিজেদেরকে শুদ্ধ করে তারপর ভেতরে প্রবেশ করেন। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কথিত রয়েছে এই গুহা নাকি বিশ্বকর্মার তৈরি। এই শিবগাদি মন্দিরে বাবা গজেশ্বর নাথ মহাদেবের পীতাম্বরী শিবলিঙ্গ অবস্থিত। এই শিবলিঙ্গের ঠিক ওপরের শিলা থেকে 12 মাস ফোঁটা ফোঁটা জল বাবা ভোলানাথের মাথার উপর পড়ে। দেখো, প্রকৃতি যেন নিজে থেকেই এই অদ্ভুত গুহা তৈরি করেছে। খুব সাবধানে মাথা বাঁচিয়ে ভেতরে না ঢুকলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা। আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি। বিভিন্ন দিকে অনেকগুলি মূর্তি রয়েছে। এখানে একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। একে একে সমস্ত মূর্তিগুলি তোমাদেরকে দেখাবো। যে কথা বলছিলাম, যে বাবা গজেশ্বর নাথের যে মূর্তি বা শিবলিঙ্গটি এখানে রয়েছে, সেই শিবলিঙ্গের ওপর থেকে সারা বছর ফোঁটা ফোঁটা জল বাবা ভোলানাথের ওপর পড়ে, যেন প্রকৃতি নিজেই বাবার জলাভিষেক করছেন। এছাড়া এই শিবলিঙ্গের ঠিক সামনেই মা পার্বতী নন্দীর মূর্তি রয়েছে। আর শিব এবং পার্বতীর উভয় পুত্র গণেশ ভগবান কার্তিকের মন্দিরও এই মূর্তিও এই গুহার ভিতরে রয়েছে। একে একে সমস্ত মূর্তিগুলো আমরা দেখাচ্ছি তোমাদের কাছে। অনেকটা ভেতরে যেতে হবে এক্ষেত্রে, তাই আর সমস্ত মন্দিরেরটা সবেই এটাকে পরিষ্কার করা হয়েছে, ধোয়া হয়েছে, তাই যথেষ্ট ভেতরটা পিচ্ছিল। এমত অবস্থায় খুব সাবধানে যাওয়া আসা না করলে বিপদ ঘটতে পারে, তাই ভেতরটা আর যাচ্ছি না। এ দেখো, এখানে আমরা গণেশের মূর্তি দেখতে পাচ্ছি। গর্ভগৃহের শিবলিঙ্গের কাছে আর একটা গুহা রয়েছে। ধারণা করা হয় যে অনেকদিন আগে ঋষিমুনিরা এই পথ দিয়ে উত্তর বাহিনী গঙ্গা রাজমহল থেকে জল এনে বাবার অভিষেক করতেন। তবে এখন এই গুহার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই মন্দিরের বাইরে একটা জলপ্রপাত থেকে গড়িয়ে পড়া জল এই শিবগঙ্গায় পৌঁছেছে। এখান থেকে একটি পাথরে নন্দীর পায়ের ছাপ রয়েছে। এই হলো বাবা গজেশ্বর নাথের বিগ্রহ। আমরা খুব ভালো সময় এসেছি বলতে হবে, তার কারণ মন্দির একেবারে ফাঁকা। তাই নিজেদের খুশি মতো আমরা নিজেরা বাবার পুজো দিতে পারবো।
আমার সহধর্মিনী এবং অন্যান্যরা পুজোর আয়োজন করছে। সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে আমরা আস্তে আস্তে বাবার দিকে এগিয়ে যাচ্ছি। পুরোহিত মশাইও খুব তাড়াতাড়ি এসে পড়বেন হয়তো। অনেক দিনের ইচ্ছা যে শিবগাদি মন্দির দর্শন। আমরা আমাদের মতো করেই পুজো দেওয়া শুরু করে দিয়েছি। তার কারণ সচরাচর এই মন্দিরে এত ভক্ত সমাগম হয়, আর বিশেষত শ্রাবণী পূর্ণিমার মেলার সময়, যে শান্তি মনে কিছুতেই পুজো দেওয়া সম্ভব হয় না। ফলে আজকের এই দিনটাতে যখন মন্দির একদম সম্পূর্ণ ফাঁকা, কেবলমাত্র আমরাই রয়েছি, কাজেই সেই সুযোগ ছাড়া যায় না। বাবা গজেশ্বরনাথ মহাদেবের এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা সম্পর্কে ধারণা করা হয় যে এটি মহিষাসুরের পুত্র গজাসুর নামক এক অসুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শিবপুরাণেও এর বর্ণনা পাওয়া যায়। কথিত আছে যে গজাসুর এখানে ভগবান শিবের বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন এবং তারপর সেই বর পেয়েছিলেন, এবং এরপর তিনি এত অত্যাচারী হয়ে যান, তখন ঋষিদের ডাকে ভগবান শঙ্কর তাকে বধ করেন। কিন্তু মৃত্যুকালে তিনি বর পেয়েছিলেন যে তার দ্বারা প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গটি কেবল তার নামেই পরিচিত হবে। এখানে নন্দীর চরণ সম্পর্কে বলা হয় যে ভগবান শঙ্কর যখন নন্দীর উপর চড়ে গজাসুরকে বধ করেন, তখন নন্দী দুই পায়ে দাঁড়িয়েছিলেন এবং তার পায়ের ছাপ পাথরের উপর পড়েছিল। আমাদের পুজো চলছে, থেকেই একে একে নিজেদের মনের মতো করে আমরা পুজো দিয়ে চলেছি। পুরোহিত মশাই চলে এসেছেন, এবার তিনি তার পুজোর কাজ শুরু করবেন। कल्पे वैवस्वत मनमंतरे अष्टाविंशति समय कलियुगे कलियुगं चरणे जम्बूद्वीपे भारतवर्षे आर्यावर्त देशे पुण्यक्षेत्रे बाबा गणेश्वरनाथ स्थाने यदि नाम विपरीत पुत्रस्य बाबा गणेश्वरनाथ निमित्तः पूजन संकल्प परम्परस्य नामः পুজো পর্ব শেষ। যে কথা বলছিলাম যে শিবগাদির এই মন্দির সম্পর্কে যেমন পৌরাণিক বিভিন্ন তথ্য পাওয়া যায়, ঠিক তেমনিভাবে মহাভারতকালে এই দেবনা পর্বতে অর্জুন নাকি ভগবান শঙ্করের দর্শন পেয়েছিলেন। কথিত আছে ষোড়শ শতাব্দীতে রাজা মানসিংহ এই মন্দিরে পূজা করেছিলেন এবং তখন থেকেই এখানে মানুষজন আসতে শুরু করেন। স্থানীয় মানুষজনের এই মন্দির সম্পর্কে প্রচুর বিশ্বাস রয়েছে এবং তাই তারা এই মন্দিরের নাম দিয়েছেন শিবগাদি, যার অর্থ হলো শিবের বাড়ি। শিবগাদি মন্দির পৌঁছানোর জন্য সবচেয়ে নিকটবর্তী যে রেলওয়ে স্টেশনটি রয়েছে তা হলো বারহারোয়া জংশন রেলওয়ে স্টেশন। এই মন্দির থেকে বারহারোয়া জংশন এর দূরত্ব 26 কিলোমিটার এবং হাওড়া দিল্লি লুপ লাইনে এটা অবস্থিত। ফলত যে কেউ কলকাতার দিক থেকে এলে পরে বারহাওড়া জংশনে নেমে সেখান থেকে রেল স্টেশন থেকে বাস, ট্যাক্সি, অটো ইত্যাদি যে কোনো একটা কিছু ধরে তারা শিবগাদি থামে আসতেই পারে। আমরা যদিও সাহেবগঞ্জ থেকে এখানে এসেছি, তার কারণ আমাদের আরও অনেকগুলি জায়গা ঘোরার ব্যাপার রয়েছে। সাহেবগঞ্জ থেকে কিন্তু শিবগাদির দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো। কেউ নেই, একদম ফাঁকা, তাই আমরা পুরোহিত মহাশয়ের সাথে বেশ কিছু সময় বিভিন্ন আলাপ তার কারণ দূরত্ব পাওয়া যায় না। দক্ষিণা পূর্ব
অনেক দূর থেকে এসছি এবার বাকি সকল ভাবছি উঠতেই পারবো না মুসলিম রয়েছে তাদেরকেও যদি আমরা বেরিয়ে পড়বো, কারণ আজকে আমাদের আরো অনেকগুলি গন্তব্য স্থান রয়েছে। ভালো করিয়ে আবার দর্শন করিয়ে দিই। এদিকে রয়েছেন পার্বতী, পাশে মন্দির। যে কথা বলছিলাম যে আজকে আমাদের আরো অনেকগুলি জায়গা যাওয়ার রয়েছে। আমরা বিন্দুবাসিনী যাব এবং আরো বেশ কয়েকটি ঐতিহাসিক জায়গা আমাদের আজকের ভ্রমণ সূচির মধ্যে রয়েছে। কিন্তু সকল জায়গাগুলি যদি আজকে এই ভিডিওর মধ্যে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য খুব শীঘ্রই আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে সেই সকল জায়গাগুলি যেগুলো সাহেবগঞ্জ এলে পরে তোমরা অবশ্যই দেখবে সেগুলো নিয়ে আসবো। শিবগাদি ধাম ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর আগে সাহেবগঞ্জের আর যে সকল দ্রষ্টব্য জিনিসগুলো আমরা প্রথম দিনগুলোতে দেখেছি তার ভিডিও এই চ্যানেলেই রয়েছে, তার লিঙ্কও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এবং আজকে আর যে সকল জায়গায় আমরা যাব সেই সকলগুলোর লিঙ্কও কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেই সকল ভিডিওগুলো দেখো। ভালো থেকো সকলে। আজ এই পর্যন্তই। শিবগাদি ধাম থেকে আজকের মতো আমরা সবাই বিদায় নিচ্ছি।